৯,০৩০ বর্গফুটের ফ্ল্যাট মানে প্রায় ১৩ কাঠা জায়গার সমান একটা ফ্ল্যাট। ভাবেন তো, এই ঢাকা শহরে নড়ে চড়ে বসছেন। আপনার জন্য নয়, কিন্তু আপনার মন্ত্রীর জন্য। অর্থাৎ আপনি সামনে ভোট দিয়ে যাকে প্রতিনিধি বানাবেন তার মধ্য থেকে কেউ না কেউ মন্ত্রী হবেন। সেই মন্ত্রীর জন্য প্রায় ১৩ কাঠা জায়গার সমান ফ্ল্যাট তৈরির উদ্যোগ নিয়েছে এই সরকার, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই সরকার এসেছিল বৈষম্যের বিরুদ্ধে একটা ছাত্র গণ অভ্যুত্থানের পটভূমিতে। আমরা এই সরকারকে দেখেছি জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ থেকে গণভোটে হ্যাঁর পক্ষে দাঁড়াতে, যাতে পুরনো রাজনীতি আর না চলে, উন্নয়নের নামে অপচয় বন্ধ করার কথা বলতে। সেই সরকারই আবার মন্ত্রীদের জন্য এমন উদ্যোগ নিচ্ছে। গণমাধ্যম বলছে ঢাকার মন্ত্রীপাড়ায় নতুন ৩টি ভবন করবে অন্তর্বর্তী সরকার। ঢাকার রমনায় ৮,৫০০ থেকে ৯,০৩০ বর্গফুটের ৭২টি ফ্ল্যাটে থাকবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্থার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। অপেক্ষাকৃত ছোট ফ্ল্যাটগুলোতে থাকবেন প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, আর বড় ফ্ল্যাটগুলো মন্ত্রীদের জন্য বরাদ্দ থাকবে এবং এসব ভবনে সুইমিং পুল রাখারও প্রস্তাব করা হয়েছে। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের কেন এই প্রকল্প নেওয়া জরুরি হলো? যারা মন্ত্রী হবেন তাদের জন্য কি আসলে বাড়ি, ফ্ল্যাট নেই? আদৌ কি কোনো সংকট আছে? এখানেও উত্তর না, কোনো সংকট নেই। গণমাধ্যম বলছে মন্ত্রীপাড়ায় এখন মন্ত্রীদের জন্য ৫,৫০০ বর্গফুট সাইজের বাংলো বাড়ি আছে ১৫টি, আর বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামে ৩টি ভবন রয়েছে। প্রতিটি ভবনে 10টি করে 30টি ফ্ল্যাট রয়েছে। মন্ত্রীপাড়া ছাড়াও গুলশান ও ধানমন্ডিতে মন্ত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে মন্ত্রীদের বসবাসের জন্য ঢাকার মোট ৭১টি বাংলো বাড়ি ও ফ্ল্যাট চিহ্নিত করেছে সরকারি আবাসন পরিদপ্তর, যা শুধু মন্ত্রীদের জন্য নির্দিষ্টকরণের অর্থাৎ ইয়ারমার্ক করার প্রস্তাবও করা হয়েছে। তারপরও প্রশ্ন আসছে তো আপনার মনে, কেন এমন প্রকল্প? এই প্রশ্নগুলি ঘুরছে নেট দুনিয়ায়, উঠেছে আলোচনা সমালোচনা। কিন্তু রাজনৈতিক দলগুলো, যারা নির্বাচনের মাঠের প্লেয়ার, যাদের মধ্য থেকে এমপি, মন্ত্রী হবেন, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। অথচ তারাও ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হত্যাযজ্ঞের বিরুদ্ধে গড়ে ওঠা গণ আন্দোলনের বেনিফিশিয়ারি। গণ অভ্যুত্থান পরবর্তীতে তারা বলেছিলেন আর বৈষম্য নয়, পুরনো কাঠামোর রাজনীতি নয়, নতুন বন্দোবস্ত হবে, সংস্কার হবে। তারা জনগণের সেবক হতে চান। এই তবে নতুন বন্দোবস্তের নমুনা, এই তবে সংস্কার হওয়া। এখানে এই প্রশ্ন, যারা জনগণের সেবক হতে চান, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে যেখানে ৮০% লোক বাসস্থান সহ সকল মৌলিক মানবাধিকার প্রশ্নে এক ধরনের মানবেতর জীবনযাপন করে, সেই ঢাকায় এই ধরনের প্রকল্প তাদের কাছে কি বৈষম্য মনে হয় না? সাংবাদিক সাইফুল হাসান তার ফেসবুক পোস্টে বলেছেন, আচ্ছা, ৯,০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কি আসলেই প্রয়োজন একটা পরিবারের জন্য? প্রায় ১৩ কাঠা জমির সমান একটা ফ্ল্যাট কেন প্রয়োজন? হোক সে মন্ত্রী বা সেরেস্তদার। জনগণের টাকায় এই ধরনের বিলাসিতার চিন্তা অপরাধের চেয়েও বেশি কিছু। এই যে বিলাসিতার চিন্তা, যেটাকে এক ধরনের অপরাধ হিসেবেও দেখা হয়, সেটার অভিজ্ঞতা কিন্তু খুব বেশি দূরে নয়। আমাদের জুলাই আন্দোলনে জাগ্রত ছাত্র জনতার ভাষ্যের মধ্যেও তার উপস্থিতি ছিল। বছর কয়েক আগে শ্রীলঙ্কার রাজাপাক্সের মন্ত্রীবর্গের বিলাসী জীবনের বিরুদ্ধেও আমরা দেখেছি সেই দেশের মানুষকে রুখে দাঁড়াতে। এই কিছুদিন আগে নেপালে মন্ত্রীবর্গের বিলাসী জীবনের বিরুদ্ধে জনগণের ফুঁসে ওঠা আমরা দেখেছি নেপো কিডের স্লোগান। সাংবাদিক ও লেখক আমিন আল রশিদ তার ফেসবুক পোস্টে বলেছেন, মন্ত্রীদের জন্য বাড়ি তো আছে, নতুন করে ফ্ল্যাট বানাতে হবে। ওই বাড়িগুলো সেকেলে হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনকে না হয় জাদুঘর বানানো হয়েছে। অন্য মন্ত্রীদের বাড়ি তো জাদুঘর বা চিড়িয়াখানা হয়ে যায়নি। সুতরাং মন্ত্রীদের জন্য ৯,০০০ বর্গফুটের ফ্ল্যাট বানাতে হবে কেন? মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার তার ফেসবুক পোস্টে বলেছেন, বৈষম্য দূর করবে কি উল্টো সুইমিং পুল সহ মন্ত্রীদের ৯,০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে, এই সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। দেশের কতটি পরিবার ২,০০০ বর্গফুটের বেশি জায়গা নিয়ে থাকে? আপনারা জানেন তো মন্ত্রীদের বাড়ির আসবাব কোথা থেকে আসে? তাদের তৈজসপত্র সব সরকারি। কিন্তু মনে আছে নিশ্চয়ই, তারা আসার পর বলেছিল সরকারের খরচ কমাবে, বলেছিল উন্নয়নের নামে অপচয় হয়েছে। এখন এটা কি
সাধারণ এমপি আর মন্ত্রীর মধ্যেই বৈষম্য, আমজনতা তো দূরের বিষয়। এই তিন ব্যক্তিত্বের প্রশ্নের পর আমাদেরও প্রশ্ন, জনমনে এমনিতেই রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা যে রাজনীতির লোকেরা জনসেবার নামে আসলে ক্ষমতা চায় নিজেদের লাভের জন্য, এবং তখনই উদাহরণ হয়ে ওঠে এইসব বিলাসী প্রকল্পগুলো। এভাবেই কি সরকারগুলো, রাজনৈতিক দলের নেতারা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন না? কুড়াল মারছেন না জনগণের আকাঙ্ক্ষায়? আমাদের চেয়েও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলো মন্ত্রী এমপিরা যখন গণপরিবহনে চড়ে, অত বড় ফ্ল্যাটে থাকে না, সেগুলোকে আমরা বেশ কদর দিয়ে আলাপ করি, কিন্তু সেগুলো কি নিজেরা মেনে চলি, নিজেরা চর্চা করি? প্রশ্ন উঠতে পারে নিরাপত্তা। হ্যাঁ, সরকারের মন্ত্রী আমলার নিরাপত্তার প্রশ্ন আমলে নিতে হবে বটে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি এমন বৈষম্যমূলক প্রস্তাবনা দিয়ে রাজনীতি যদি দিন শেষে ক্ষমতার ব্যবসা হয়ে ওঠে? একদল ক্ষমতায় থেকে লুটপাট, বিলাসী জীবন, প্রকল্পবাজি করতে পারছিল, আমরা পারছিলাম না, এবং আমরাও এটা করতে চাই বলে ক্ষমতা চাই, তাহলে কি বদলালো? জনগণ কি বারবার এমন চক্রেই পড়বে? আর সরকার ও রাজনৈতিক দলগুলো গোটা রাজনীতিকে বারবার এভাবেই প্রশ্নবিদ্ধ করবেন? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।